এবার আমরা দেখব বডিতে ইনফ্লামেশনের কারণে যেসব হাই কনসেন্ট্রেশন অফ দ্য সাইটোকাইন যে প্রোডাকশনগুলো হচ্ছে ম্যাক্রোফেজ থেকে, লিউকোসাইট থেকে, তো বা ব্যাকটেরিয়াগুলো থেকে, এগুলার বডিতে কি ইফেক্ট ফেলে। মেনলি কাজ হচ্ছে হার্টের ওপর যেসব কাজ দেখবো, হার্টের মানে মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি কমাই দেয় এসব সাইটোকাইন। লাংসের ক্ষেত্রে করে কি, লাংসের ক্ষেত্রে আমরা আরেকটু আগে দেখলাম ইন্টারলিউকিন-8 ইন্টারলিউকিন-8 নামক সাইটোকাইন এন্ডোথেলিয়ামকে অ্যাক্টিভেট করে। অ্যাক্টিভেটের ফলে এন্ডোথেলিয়াল কি হয়েছে, শ্রিঙ্কেজ হয়ে যায়। এন্ডোথেলিয়াল যখন শ্রিঙ্কেজ হয়ে যাবে তখন ব্লাড থেকে প্লাজমাটা ব্লাড ভেসেলের বাইরে এক্সট্রাভাসেশন হয়ে যাবে, সেটাকে আমরা বলবো কি পালমোনারি ইডিমা। কারণ পালমোনারি যখন ইডিমা হয়ে যাবে তখন সেক্ষেত্রে গ্যাস এক্সচেঞ্জ হবে না। কোনো একটা ধরো যে এটা হচ্ছে ব্লাড ভেসেল, এটা হচ্ছে অ্যালভিওলাই, যখন এখান থেকে ব্লাড ভেসেল থেকে যখন ইডিমা ফ্লুইড যখন বের হয়ে যখন চারপাশে যখন জমা হবে তখন গ্যাস এক্সচেঞ্জ ভালো মতো হবে না, সেটাকে বলতেছি অ্যাকুট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। আরেকটা জিনিস হচ্ছে ব্লাড ভেসেলের এন্ডোথেলিয়াল সেলকে অ্যাক্টিভেশনের মাধ্যমে অথবা ম্যাক্রোফেজ থেকে নাইট্রিক অক্সাইড এবং ব্র্যাডিকাইনিন রিলিজ হয়। এগুলো করে কি ভ্যাসোডাইলেশন করে। ভ্যাসোডাইলেশন করলে আমরা জানি এন্ডোথেলিয়াল শ্রিঙ্কেজ হয়, এন্ডোথেলিয়াল গ্যাপ দেখা যায়। এই এন্ডোথেলিয়াল গ্যাপ দিয়ে বেশি পরিমাণে ফ্লুইড বাইরে বের হয়ে আসতে এক্সট্রাভাসেশন হয়, আর আমরা এক্সট্রাভাসেশন ফ্লুইডকে বলতেছি এডিমা। এক্সট্রাভাসেশন হয়ে গেলে সার্কুলেটিং ব্লাড ভলিউমের পরিমাণ কমে যাবে, তখন পেশেন্ট মারা যেতে পারে, এটাকে বলতেছি সেপটিক শক। এছাড়া আরেকটা জিনিস করে সাইটোকাইন হচ্ছে প্লাটিলেটগুলোকে অ্যাক্টিভেট করে। প্লাটিলেটগুলোকে অ্যাক্টিভেশনের মাধ্যমে থ্রম্বাস ফর্মেশন করে এবং বডিতে ডিএইচডি লাইক কন্ডিশন দেখা যায়। তার মানে কোনো কারণে বডিতে যদি ইনফ্লামেশন হয় তাহলে বডিতে দুইটা জিনিস দেখা যায়, একটা হচ্ছে থ্রম্বাস ফর্মেশন আর একটা হচ্ছে ব্লিডিং টেন্ডেন্সি। এখানে দেখতে পেলাম প্লাটিলেট অ্যাক্টিভেশনের মাধ্যমে থ্রম্বাস ফর্মেশন করতেছে। আমাদের বডিতে প্লাটিলেট কাউন্ট হচ্ছে নির্দিষ্ট। এখন বডির কোনো একটা অংশে যদি প্লাটিলেট যদি বেশি পরিমাণে অ্যাক্টিভেশন হয়ে থ্রম্বাস ফর্মেশন করে তাহলে আদার্স অংশে প্লাটিলেটের কাউন্ট কমে যাবে, যেহেতু গোটা বডিতেই প্লাটিলেটের কাউন্ট নর্মাল। আরেকটা বডির অন্য অংশে যখন প্লাটিলেট কাউন্ট যখন কমে যাবে তখন সেখানে ব্লিডিং টেন্ডেন্সি, পারপিউরা এগুলো দেখা যাবে, র্যাশ এগুলো দেখা যাবে। এবং আরেকটা জানি সাইটোকাইন লিভারে গিয়ে লিভারকে স্টিমুলেট করে সি রিঅ্যাক্টিভ প্রোটিন, অ্যামালয়েড প্রোটিন এগুলো তৈরি করে। এই অ্যামালয়েড প্রোটিনগুলো হচ্ছে মিসফোল্ডেড যদি হয়ে থাকে, এই মিসফোল্ডেড অ্যামালয়েড প্রোটিন সহজে মেটাবোলাইজ হয় না, তখন সেটা বডির বিভিন্ন জায়গাতে গিয়ে জমা হয়ে সেকেন্ডারি অ্যামাইলয়েডোসিস তৈরি করে। এবার আমরা দেখবো সাইটোকাইনের আর একটা ব্যাড ইফেক্ট, এটা একটা স্টোমাক, তারপরে জিআইটি ট্র্যাক্ট রেখেছি। জিআইটি ট্র্যাক্টের এটা হচ্ছে মিউকোসা সেল, এটা হচ্ছে আমরা জানি পোর্টাল ভেন থাকে, এগুলো চারপাশে পোর্টাল ভেন থাকে। আর এটা হচ্ছে গাট লুমেন। এই গাট লুমেন থেকে আয়রনকে প্রথমে কোথায় আসবে, প্রথমে আসে হচ্ছে জিআইটির লুমেন সেলে, তারপর সেখান থেকে পোর্টাল ভেনে প্রবেশ করে। তো এখান থেকে এখানে আয়রনকে নিয়ে যাওয়ার জন্য যে ট্রান্সপোর্ট প্রোটিনটা কাজ করে তার নাম হচ্ছে হ্যাপসিডিন। এখন এই যে সাইটোকাইন যে প্রোডাকশন যে হচ্ছে, এই সাইটোকাইন হ্যাপসিডিনকে ইন্টারনালাইজড করে দেয়। সেটা হচ্ছে শুধুমাত্র কোষের মধ্যে থাকবে, সে এখান থেকে আয়রনকে বাইন্ড করে এখানে নিয়ে আসতে পারবে না। যেহেতু হ্যাপসিডিনকে ইন্টারনালাইজড করে দিচ্ছে, তার মানে হ্যাপসিডিনের কাজটা আর হচ্ছে না। এই জন্য আয়রন গাট লুমেন থেকে রিঅ্যাবসর্ব হয়ে আর পোর্টাল ভেনে যেতে পারবে না। আয়রন যদি পোর্টাল ভেনে যদি না যেতে পারে, সেটা সিস্টেমিক সার্কুলেশনে যেতে পারবে না, তখন বডিতে আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া দেখা যাবে। এটা হচ্ছে যে কোনো ইনফ্লামেশন হলে বডিতে আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া দেখা যায়, বিশেষ করে ক্রনিক ডিজিজগুলোতে, ক্রনিক ইনফ্লামেশনগুলোতে। এবার আসি, আমরা এটা দেখেছি যে বডিতে কোনো কারণে ইনফ্লামেশন হলে ইএসআর বেড়ে যায়, এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। সেটা কীভাবে পারে সেটা এবার দেখব। দেখলাম সাইটোকাইন লিভার সেলে গিয়ে সিআরপি বা সি রিঅ্যাক্টিভ প্রোটিন তৈরি করে। এই সি রিঅ্যাক্টিভ প্রোটিন আমরা জানি নর্মালি আরবিসি কি চার্জড অবস্থায় থাকে, এই জন্য একটা আরবিসি আরেকটা আরবিসিকে রেপেল করে, বিকর্ষণ করে, কাছাকাছি আসতে দেয় না। তো এই সিআরপি করে কি, এই আরবিসির চার্জ পার্টিকেলগুলোকে নিউট্রালাইজ করে দেয়, তখন আরবিসি একটা নিউট্রাল পার্টিকেলে তৈরি হয়। তখন আরবিসি সহজে ক্লাম্পড হয়ে যায়, একটা আরেকটার সাথে অ্যাটাচড হয়ে যায়, যেহেতু চার্জ পার্টিকেল নাই সেটা একটা আরেকটাকে বিকর্ষণ করবে না। এখন ইএসআর বাড়ে বলতে আমরা কি বুঝি, আমরা জানি একটা টেস্ট টিউবে যদি অ্যান্টিকোয়াগুলেন্ট যোগ করার পরে যদি সেটাকে কিছুক্ষণ যদি রেখে দেওয়া হয়, তাহলে এসি রিঅ্যাক্টিভ প্রোটিনের কারণে যে আরবিসি যে নিউট্রালাইজড হয়ে গেছিলো, আরবিসিগুলো ধীরে ধীরে 1 ঘন্টার মধ্যে সেগুলো নিচের দিকে সেটেল ডাউন হয়ে যাবে। এখন ইএসআর বাড়ে বলতে আরবিসি খুব দ্রুত সেটেল ডাউন হয়ে যাবে। আরবিসি যত সেটেল ডাউন, আরবিসি এটুকু অংশ কিন্তু আরবিসি,
আর ইএসআর বলতেছি আমরা এই শুরু থেকে যে প্লাজমাটা আছে সেই প্লাজমার লেংথটাকে আমরা বলতেছি ইএসআর। তাহলে ইএসআর বাড়তেছে কেন? আরবিসি দ্রুত সেটেল ডাউন হয়ে যাচ্ছে, তার মানে আরবিসি নিচের দিকে বেশি জমা হচ্ছে। আরবিসি যত নিচের দিকে যত বেশি জমা হবে তত ওপর থেকে এটার লেংথের পরিমাণ বেড়ে যাবে। আরবিসি যদি এই পর্যন্ত থাকতো তাহলে লেংথটা হতো কতটুকু? এতটুকু, কিন্তু আরবিসি এবার আছে এখানে নেমে গেছে, সেহেতু লেংথটা এখান থেকে এখানে, তার মানে এটাকে বলতেছে ইএসআর। তার মানে ইএসআর এর বলা হচ্ছে এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, তার মানে এটুক বলা হচ্ছে কত হারে রেট হচ্ছে, কিন্তু মাপা হচ্ছে ওপর থেকে এই পর্যন্ত, এই জন্য ইএসআর এর পরিমাণ বেড়ে গেছে। আরেকটা জিনিস করে, সাইটোকাইন বোনসে যায়, বোনসে গিয়ে যে অস্টিওক্লাস্ট আছে সেই অস্টিওক্লাস্টের অ্যাক্টিভিটি পরিমাণ বাড়িয়ে দেয়। অস্টিওক্লাস্টের অ্যাক্টিভিটি যদি বেড়ে যায় সেহেতু সেখানে অস্টিওপোরোসিস হবে, বোন রিসাপশন হবে, বোন ভেঙে ভেঙে সেখান থেকে ক্যালসিয়াম বের হয়ে আসবে। আমরা প্রথম দিকে যে চিত্রটা পড়েছিলাম এখানে যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে তার মানে এটাকে বলা হচ্ছে হিউমেরাল ইমিউনিটি, এবং পরবর্তী যে পড়েছিলাম সাইটোটক্সিক টি সাইটোটক্সিক সেল তৈরি হচ্ছে এটাকে আমরা বলবো সেলুলার ইমিউনিটি, কিন্তু এগুলো হতে কিছুদিন টাইম লাগে। এবার আমরা আসবো অ্যান্টিবডি বডিতে তৈরি হয়ে গেল। অ্যান্টিবডি তৈরি হওয়ার পর এখন অ্যান্টিবডি বডিতে তৈরি হয়ে গেল, এখন অ্যান্টিবডি ব্যাকটেরিয়াকে কীভাবে ধ্বংস করবে? কেননা আমরা জানছি এই ঘটনাগুলো ঘটছে কখন? যখন নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ যখন ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারছে না তখন সে টি হেল্পার সেলের সাহায্য নিয়ে সে বডিতে অ্যান্টিবডি তৈরি করছে। সে কিন্তু এমনি এমনি প্রথমে অ্যান্টিবডি তৈরি করতে যাবে না। যখন সে ফ্যাগোসাইটোসিস করে ব্যাকটেরিয়াকে দূর করতে পারলো না তখন সে টি হেল্পার সেলের সাহায্য নিয়ে অ্যান্টিবডি তৈরি করছে। এবার দেখবো এই অ্যান্টিবডি কীভাবে বডি থেকে ব্যাকটেরিয়াকে দূর করে। সাধারণত কয়েকটা উপায়, প্রথমে আমরা খুব সোজা উপায় পড়ব। সোজা উপায়টার মধ্যে এক নম্বর হচ্ছে ক্লাসিক্যাল পাথওয়ে। এই যে দেখো ব্যাকটেরিয়ার গায়ে আমরা জানি অ্যান্টিজেন থাকে, এন্ডোটক্সিন বা এক্সোটক্সিন যে কোনো একটা বলতে পারো। সেই অ্যান্টিবডিটা বাইন্ড করলো, অ্যান্টিবডির যে ওপরের দিকে মানে ইটা থাকে সেটা বলে এফসি রিজিয়ন। আমরা জানি বডিতে কমপ্লিমেন্টারি কিছু প্রোটিন তৈরি হয় ইনফ্লামেশনের কারণে। কোনো অ্যান্টিজেন বডিতে প্রবেশ করলেই সেক্ষেত্রে কোনো লিভার থেকে কিছু কমপ্লিমেন্টারি প্রোটিন তৈরি হয়, তার মধ্যে এই এফসি পোর্শনের সাথে তখন C1 কমপ্লিমেন্ট প্রোটিন লেগে যাবে। C1 যখন লেগে যাবে তখন তার সাথে C4 কমপ্লিমেন্ট প্রোটিনটা ভেঙে C4b যুক্ত হয়ে যাবে, C4a আলাদা হয়ে যাবে। C4b যখন যুক্ত হবে C4b তখন C2 থেকে C2b কে যুক্ত করে দেবে, C2a কে আলাদা করে দেবে। C2b এর সাথে তখন C3b যুক্ত হয়ে যাবে, C3a আলাদা হয়ে যাবে। অনুরূপভাবে C3b এর সাথে C5b যুক্ত হয়ে যাবে, C5a আলাদা হয়ে যাবে। তারপরে C6, C7, C8, C9 যুক্ত হয়ে যাবে। এরকম অনবরত যুক্ত হতে থাকবে এবং C5 বি থেকে C9 পর্যন্ত বলা হয়, এই কমপ্লেক্সটাকে বলা হয় মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স বা MAC। এটা তখন অনবরত এখান থেকে খসে পড়তে থাকবে এবং ব্যাকটেরিয়ার গায়ে ছিদ্র করতে থাকবে। তাহলে এই প্রথমে যুক্ত হলো একটা মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স, সেটা ব্যাকটেরিয়াকে ছিদ্র করে দিল। আবার C3b এর সাথে আবার C5b যুক্ত হলো, দেন তখন আবার C6, 7, 8, 9 আরেকটা MAC কমপ্লেক্স তৈরি হলো, আরেকটা ব্যাকটেরিয়াকে ছিদ্র করে ফেললো। তাহলে এই ঘটনা এই যে এখানে আমরা লিখেছিলাম কিভাবে অ্যান্টিবডি তৈরি হচ্ছে। এই অ্যান্টিবডিটা আসছে কোথা থেকে? এক সপ্তাহ বা পর থেকে। এই যে ম্যাক্রোফেজ অ্যান্টিজেন প্রেজেন্টেশন করছে MHC মলিকুল 2 এর মাধ্যমে টি হেল্পার সেলের কাছে গেল, কিন্তু আমি পারতেছি না ফ্যাগোসাইটোসিস করে, এবার তুমি হেল্প করো। টি হেল্পার অন সেল তখন বি সেলকে অ্যাক্টিভেশন করলো, বি সেল থেকে তখন প্লাজমা সেল তৈরি হলো, প্লাজমা সেল থেকে তখন হচ্ছে অ্যান্টিবডি তৈরি হলো। এই অ্যান্টিবডি তখন এবার ব্যাকটেরিয়াকে আসলে ধ্বংস করতে, এইভাবে করে ধ্বংস করবে। এই ঘটনা কিন্তু একটা বডিতে অ্যান্টিজেন ঢোকার সাথে সাথে ঘটবে না, কখন ঘটবে? 7 থেকে 10 দিন পর। কেননা এই ঘটনা ঘটে অ্যান্টিবডি আগে তৈরি হতে হবে। অ্যান্টিবডি তৈরি হতে সাধারণত 1 সপ্তাহ 7 থেকে 10 দিনের মতো লাগে। এই MSC মলিকুল সাধারণত ইফেক্টিভ হয় কোন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। সেহেতু এই কারো বডিতে যদি লিভারে যদি সমস্যা থাকে তাহলে এইসব কমপ্লিমেন্টারি প্রোটিনগুলো থাকবে না। কমপ্লিমেন্টারি প্রোটিনগুলো না থাকলে MSC কমপ্লেক্স তৈরি হবে না। আর আমরা জানি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কয়টা থাকে? একটা সেল মেমব্রেন থাকে, বাইরের দিকে আরেকটা আউটার মেমব্রেন থাকে। তার মানে এই MSC কমপ্লেক্স হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ। গ্রাম পজিটিভের ক্ষেত্রে শুধুমাত্র সেল মেমব্রেন থাকে, বাইরের দিকে কোনো আউটার মেমব্রেন থাকে না। তার মানে গ্রাম নেগেটিভের ক্ষেত্রে বেশি ইফেক্টিভ। এখন কোনো কারণে যদি এই MSC যদি না তৈরি হয় কমপ্লিমেন্টারি প্রোটিন ডেফিসিয়েন্সির কারণে, সেক্ষেত্রে বডিতে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ইনফেকশন বেড়ে যাবে। সেসব ইনফেকশনগুলো কি জানি আমরা জানি গনোরিয়া ইনফেকশন বেড়ে যাবে, তারপরে হচ্ছে গনোরিয়া, মেনিনজিটাইটিস, এগুলোর পরিমাণ বেড়ে যাবে, মেনিনজাইটিস এগুলো বেড়ে যাবে বডিতে। এবার আসি আরেকটা ভাবে, তার মানে আমরা দেখতে পেলাম এই বডিতে ব্যাকটেরিয়া দূর করার ক্ষেত্রে কমপ্লিমেন্টারি প্রোটিনেরও একটা অবদান আছে। এবার আমরা দেখব অ্যানাদার
কমপ্লিমেন্ট প্রোটিন অন্যভাবে ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে। কীভাবে পারে দেখো, আমরা জানি এটা একটা যদি ব্যাকটেরিয়া যদি হয়, ব্যাকটেরিয়ার গায়ে যে এন্ডোটক্সিন বা এক্সোটক্সিন আছে, বিশেষ করে এক্সোটক্সিন, এন্ডোটক্সিন না, এই এক্সোটক্সিনের সাথে C3 কমপ্লিমেন্ট প্রোটিন লেগে C3b যুক্ত হয়ে যাবে, C3a আলাদা হয়ে যাবে, এটার সাথে বি কমপ্লিমেন্টারি প্রোটিনের বি অংশটা যুক্ত হবে, এই অংশটা আলাদা হয়ে যাবে, এটার সাথে C3b যুক্ত হবে, C3a আলাদা হয়ে যাবে। এবার আমরা জানি আরেকটা আগে বললাম, C3b এর সাথে C5b যুক্ত হবে, C5a আলাদা হয়ে যাবে, C6, 7, 8, 9, এই সম্পূর্ণটাকে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স বলবো। এই সম্পূর্ণটা এখান থেকে খুলে পড়ে যাবে, তারপরে তখন মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্সের মাধ্যমে ব্যাকটেরিয়াকে ছিদ্র করে দিবে, ব্যাকটেরিয়ার গাকে। আবার C3b এর সাথে C5b যুক্ত হবে, C6, 7, 8, 9 যুক্ত হবে, আবার ব্যাকটেরিয়াকে ছিদ্র করে দিবে। এরকমভাবে একটা ব্যাকটেরিয়াকে পোরাস করে ফেলবে, ছিদ্রযুক্ত ব্যাকটেরিয়া করে ফেলবে। ছিদ্রযুক্ত ব্যাকটেরিয়া যত করে ফেলবে তার ভিতরের দিকে তত কী হবে, আমরা জানি ব্যাকটেরিয়া আর ভিতরে যে সেলুলার কম্পোনেন্ট সেগুলো ইম্প্যাক্ট, সেগুলো হচ্ছে হাইপারটনিক, বাইরে থেকে ওয়াটার ঢুকতে থাকবে, ফলে সেলটা হচ্ছে সোয়েলিং হবে, সেলটা বার্স্ট হয়ে যাবে, ব্যাকটেরিয়া মারা যাবে, হয়ে গেল। এই ঘটনা ঘটার জন্য কি কোনো অ্যান্টিবডি লাগতেছে? লাগে না। তার মানে এটাকে আমরা কি বলতে পারি, ইমিডিয়েটলি ঘটতেছে, বুঝা গেছে। আর আমরা জানি এমএসসি কমপ্লেক্স মেনলি কাদের ক্ষেত্রে থাকে, যেহেতু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দুইটা মেমব্রেন থাকে, প্লাজমা মেমব্রেন, আউটার মেমব্রেন, সাথে এমএসসি মেমব্রেন একটা কমপ্লেক্স তৈরির মাধ্যমে ব্যাকটেরিয়া ধ্বংসের জন্য গ্রাম নেগেটিভ বেশি উপযোগী। এবার আসি বডিতে আরেকটা উপায় আছে, সেটাকে বলে ম্যানিন বাইন্ডিং ল্যাকটিন প্রোটিন। প্রত্যেকটা ব্যাকটেরিয়াতে ম্যানিন নামক একটা রিসেপ্টর থাকে, আর আমাদের বডি ফ্লুইডে ম্যানিন বাইন্ডিং ল্যাকটিন নামক একটা প্রোটিন থাকে। এটা হচ্ছে ব্যাকটেরিয়ার ম্যানিন রিসেপ্টরের সাথে বাইন্ড করে, যখনই বাইন্ড করবে তখন এই ম্যানিন বাইন্ডিং ল্যাকটিন প্রোটিনটা C4কে ভেঙে C4bকে যুক্ত করবে, C4a-কে আলাদা করবে। এরকমভাবে C2b যুক্ত হবে, C3b যুক্ত হবে, C5, 6, 7, 8, 9 এরকমভাবে যুক্ত হতে থাকবে। তারপর তখন এটা আবার খুলে পড়ে যাবে, এমএসসি মেমব্রেন একটা কমপ্লেক্স তৈরি করবে, এটা খুলে পড়ে যে ব্যাকটেরিয়ার কে একটু ছিদ্র করে দিবে, আবার ছিদ্র করবে, এরকমভাবে ছিদ্র করতে করতে ব্যাকটেরিয়া সেলটাকে পোরাস করে ফেলবে, বাইরে থেকে ওয়াটার সহজে ঢুকবে, সেলুলার সোয়েলিং হবে, বার্স্ট হবে, ব্যাকটেরিয়াটা মারা যাবে। তাহলে দেখতেছে এগুলোর ক্ষেত্রে কোনো প্রকার অ্যান্টিবডি লাগছে না। অ্যান্টিবডি যেহেতু লাগছে না, সেহেতু এগুলো কখন ঘটে, ইমিডিয়েটলি ঘটে। আর আমরা জানি বডিতে কোনো ইনফেকশন ঢোকার সাথে সাথে যে রিয়াকশনগুলো ঘটে সেগুলোকে আমরা কি বলবো, নন স্পেসিফিক বা ইননেট ইমিউনিটি। সেহেতু এখন আমরা বলতে পারি ইননেট ইমিউনিটি ঘটবে ইমিডিয়েটলি অ্যালটারনেটিভ পাথওয়ে এবং ম্যানিন বাইন্ডিং ল্যাকটিন পাথওয়ের মাধ্যমে। আর অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে যেহেতু অ্যান্টিবডি তৈরি করতে হচ্ছে, ওই যে প্রথম দিকে বললাম সেলুলার ইমিউনিটি, হিউমারাল ইমিউনিটি, সেগুলোতে যেহেতু অ্যান্টিবডি প্রোডাকশন হচ্ছে, এই জন্য সেটাকে বলবো ক্লাসিক্যাল পাথওয়ে, যেহেতু অ্যান্টিবডি ইউজ করে মেমব্রেন একটা কমপ্লেক্স তৈরি করছে, এই জন্য ক্লাসিক্যাল পাথওয়েকে বলবো আমরা অ্যাকোয়ার্ড ইমিউনিটি। সেটা সাধারণত 1 সপ্তাহ পরে ঘটে। এবার আমরা দেখলাম ওই যে C2, 3, 4, 5 কমপ্লিমেন্টারি প্রোটিনগুলোকে ভেঙে এ এবং বি কম্পোনেন্টে তৈরি করছে, বি কম্পোনেন্টগুলো লেগে যাচ্ছে, এ কম্পোনেন্টগুলো আলাদা হয়ে যাচ্ছে। এবার এ কম্পোনেন্টগুলো ইনফ্লামেশনে কী ভূমিকা, এই কমপ্লিমেন্টগুলো হচ্ছে অ্যাক্টিভেট মাস্ট সেলকে অ্যাক্টিভেট করে, মাস্ট সেলকে অ্যাক্টিভেট করলে আমরা জানি হিস্টামিন রিলিজ হয়, হিস্টামিন রিলিজ হলে ভ্যাসোডাইলেশন হয়, হিস্টামিন রিলিজ হলে সিলেক্টিন ইন্টিগ্রিন প্রোটিনের পরিমাণ বেড়ে যায়, ফলে নিউট্রোফিল দ্রুত সেখানে আসতে পারে, মানে ব্লাড ভেসেল থেকে এক্সট্রা ভেসেশন হয়। C5 এর আরেকটা কাজ সেম জিনিস লেখা আছে, ব্রিং মোর নিউট্রোফিল ইন দ্য ইনফ্লামেটরি এরিয়া।